নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 12 থার্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এর আগে দ্বিতীয় অধ্যায়ের ভিডিও কিন্তু দেওয়া হয়েছে, প্রথম অধ্যায়ের ভিডিও দেওয়া হয়নি। খুব শীঘ্রই ওই ভিডিও আমরা নিয়ে আসবো। তো আজকের এই ভিডিওতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের ভিতরে কি কি বিষয় রয়েছে তা নিয়ে কিন্তু আলোচনা করব। এই ভিডিওটি দেখলে তোমরা তৃতীয় অধ্যায় সম্বন্ধে একটা সাধারণ কনসেপ্ট তোমাদের মাইন্ডে নিতে পারবে এবং তার উপর ভিত্তি করে তোমরা যদি ঠিকঠাক করে পড়াশোনাটা চালিয়ে যেতে পারো তাহলে এই ইউনিট থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সহজেই করে আসতে পারবে। তাই কিছুটা সময় আমার সঙ্গে অবশ্যই কাটাও, উপকার কিন্তু অবশ্যই পাবে। তো আজকের এই আলোচনাতে আমরা দেখবো কি আমাদের ক্লাস 12 সেমিস্টার 3 পলিটিক্যাল সায়েন্সের তৃতীয় অধ্যায়, যেটা হচ্ছে সমসাময়িক বিশ্বের নিরাপত্তা। সমসাময়িক বিশ্বের নিরাপত্তা এটা নিয়ে আলোচনা করবো। তো সবার আগে জানতে লাগবে যে নিরাপত্তা কি এবং কেন নিরাপত্তা, নিরাপত্তা কি এবং কেন, অর্থাৎ রাষ্ট্র এবং মানুষের অস্তিত্ব রক্ষার নামই নিরাপত্তা। নিরাপত্তা কি? নিরাপত্তা রাষ্ট্র এবং মানুষের অস্তিত্ব রক্ষাই হচ্ছে নিরাপত্তা। তাহলে আরেকবার মনে করে নাও, রাষ্ট্র এবং মানুষের অস্তিত্ব রক্ষার নাম কি? নিরাপত্তা। নিরাপত্তা কয় ধরনের? দু ধরনের, একটা প্রথাগত নিরাপত্তা আর একটা অপ্রথাগত নিরাপত্তা। কয় ধরনের বললাম? দুই ধরনের, একটা প্রথাগত নিরাপত্তা আর একটা অপ্রথাগত নিরাপত্তা। তাহলে প্রশ্ন আসছে প্রথাগত নিরাপত্তা কোনটা এবং অপ্রথাগত নিরাপত্তা কোনটা? প্রথাগত নিরাপত্তা অর্থাৎ এখানটা আমরা কি দেখবো, রাষ্ট্রের সামরিক আক্রমণ ও সীমানা রক্ষা অর্থাৎ বর্ডার সীমান্ত যে রয়েছে সীমানা রক্ষার জন্য কিন্তু যে লড়াইটা করতে হয় সেটা হচ্ছে প্রথাগত নিরাপত্তা। আর একবার রাষ্ট্রকে সামরিক আক্রমণ ও সীমানা রক্ষার জন্য যে লড়াইটা করতে হয় সেটা কিন্তু প্রথাগত নিরাপত্তা। এই প্রথাগত নিরাপত্তার ধরন কয়টি বলতো? 8টি। প্রথাগত নিরাপত্তার ধরন 8টি। বর্তমান বিশ্বে কিন্তু 95% এই সমস্যাটা রয়েছে, তাই তো? আর এবার আমরা দেখব অপ্রথাগত নিরাপত্তা। এটা কি? এখানে কিন্তু রাষ্ট্রের চেয়ে মানুষের জীবনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানটায় আমরা দেখলাম কি যে রাষ্ট্রকে সামরিক আক্রমণ এবং বর্ডার সীমান্ত বা সীমানা রক্ষার জন্য লড়াই করতে হচ্ছে এবং বিশ্বের 95% কিন্তু এখন এখানে জর্জরিত রয়েছে। আর প্রথাগত নিরাপত্তা ধরন 8টি। অপ্রথাগততে কিন্তু রাষ্ট্রকে নয় মানুষকে প্রাধান্য দেওয়া হচ্ছে, মানুষের জীবনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে কিন্তু যেমন উদাহরণ হিসাবে তোমরা নিতে পারো মহামারী, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, এটা আমরা পরে আলোচনা করছি। তো প্রথমে আমরা প্রথাগত নিরাপত্তার যে চ্যালেঞ্জ, যে বাধা, যে সমস্যা বা যে অসুবিধা রয়েছে সেটা একবার দেখে নিই। প্রথমে আমরা দেখব অভ্যন্তরীণ নিরাপত্তার চ্যালেঞ্জ প্রথাগততে। তো এখানে অভ্যন্তরীণ নিরাপত্তা বলতে কি, রাষ্ট্রের ভিতরে কি কি সমস্যা রয়েছে। প্রথমেই আমরা রাষ্ট্রের ভিতরে কি দেখব, গৃহযুদ্ধ এবং জাতিগত দাঙ্গা। তো এখানে কিন্তু গৃহযুদ্ধ এবং জাতিগত দাঙ্গা সংক্রান্ত অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু ফোকাস করতে হবে। আমি একটা উদাহরণ দিই, যেমন মণিপুরের সঙ্গে কুকি এবং মৈতী উপজাতি সংঘাত এবং শ্রীলঙ্কার যুদ্ধ। মণিপুরের সঙ্গে কি কুকি মৈতী উপজাতি সংঘাত এবং শ্রীলঙ্কার যুদ্ধ, এটা আমি একটা বললাম এবং অনেক আছে পড়তে লাগবে গৃহযুদ্ধে। তারপরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, বিচ্ছিন্নতাবাদী অর্থাৎ ভারতের খালিস্তান আন্দোলন, পাকিস্তান এছাড়াও কিন্তু নাগাল্যান্ড সমস্যা রয়েছে এবং পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু বালুচিস্তান সমস্যা রয়েছে। এটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী, বিচ্ছিন্ন হবে, বুঝতে পেরেছো? মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হবে। বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ভিতরে ভারতের খালিস্তান আন্দোলন যেটা পাঞ্জাব এবং নাগাল্যান্ড সমস্যা এবং পাকিস্তান কিন্তু বালুচিস্তান সমস্যা, এরকম অনেক সমস্যা রয়েছে, সেটা তোমাদের করতে হবে ছোট প্রশ্ন হিসাবে। এরপরে মিলিটারি শাসন, আফগানিস্তানের তালিবান বা মায়ানমারের জুন্টা সরকার ক্ষমতা দখল করা, এর উপর ভিত্তি করে তোমাদের করতে হবে। তো এই যে চ্যালেঞ্জগুলো রয়েছে, যে বাধাগুলো রয়েছে, এই কথাটা বলা হচ্ছে। ভারতবর্ষের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, ভারতবর্ষের যে অভ্যন্তরীণ নিরাপত্তা কে দেখছে, ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তা দেখে স্বরাষ্ট্র মন্ত্রক। কে দেখে? ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তা স্বরাষ্ট্র মন্ত্রক। আর বাহ্যিক মানে বিদেশি সংক্রান্ত বিষয় অর্থাৎ বিদেশ সংক্রান্ত বিষয় কে দেখে? পররাষ্ট্র মন্ত্রক। তাহলে ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তা কে দেখে? স্বরাষ্ট্র মন্ত্রক। আর বিদেশি সংক্রান্ত বিষয় কে দেখে? পররাষ্ট্র মন্ত্রক। এটা মাথায় রাখবে। বাহ্যিক নিরাপত্তা সংকট বা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যুদ্ধ অর্থাৎ ভারতের প্রতিবেশী যুদ্ধ, এখানে কিন্তু মাথায় রাখবে 1962-তে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল এবং ভারতের সঙ্গে পাকিস্তানের কিন্তু 4বার যুদ্ধ হয়েছিল। 1947-এ হয়েছিল, 1965-তে হয়েছিল, 1971-এ হয়েছিল এবং 1999 হয়েছিল। তো এটা মাথায় রাখবে। তাহলে কটা যুদ্ধ হলো? মাথায় রাখবে 1947-এ হচ্ছে পাকিস্তানের সঙ্গে, 1962-তে চীনের সঙ্গে, 65, 71 এবং 99 পরপর কিন্তু পাকিস্তানের সঙ্গে হচ্ছে। আর এই যে যুদ্ধগুলো হচ্ছে এর থেকে প্রতিরক্ষার কৌশল কি আছে?
প্রথমে হচ্ছে জোট গঠন মানে কোয়াড। জোটটা কাদের সঙ্গে গঠন করবে? জোটটা গঠন করবে বন্ধু সুলভ যারা যারা রয়েছে, অর্থাৎ বন্ধুদের সঙ্গে জোট করতে হয়, তো বন্ধুদের সঙ্গে জোটটা করবে। এখানে কি হচ্ছে এই জোট গঠনের কারণটা কি? কোয়াড গঠনের কারণটা হচ্ছে এখানে চীনকে থামানোর জন্য ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং জাপান এই চারজনকে নিয়ে এই কোয়াড বা জোট গঠন করা হয়। তারপরে কি শক্তির ভারসাম্য, অর্থাৎ নিজের শক্তিকে অন্যের সামনে রাখা। বুঝতে পেরেছো? ব্যালেন্স অফ পাওয়ার, অর্থাৎ নিজের শক্তিকে অন্যের সামনে রাখা। আর প্রতিরোধ, অর্থাৎ যুদ্ধের ভয় দেখিয়ে অন্যকে থামানো। তো এই পার্টগুলো তোমাদের করতে হবে। এখান থেকে কিন্তু বেশ কিছু ছোট প্রশ্ন রয়েছে যা তোমায় দেখতে লাগবে। এরপরে আমরা দেখব অপ্রথাগত নিরাপত্তা। এই অপ্রথাগত নিরাপত্তা কিন্তু একটা একক রাষ্ট্রের সমস্যা নয়, এটা কিন্তু সমগ্র বিশ্বের মানে বৈশ্বিক সমস্যা, যেটাকে কিন্তু সম্মিলিতভাবে সমাধান করতে হবে। কেন বললাম এই কথাটা? প্রথাগত ক্ষেত্রে তো দেশকে এগিয়ে করতে হচ্ছে, অপ্রথাগত ক্ষেত্রে কিন্তু গোটা বিশ্বকে এক হতে হবে, তাছাড়া কিন্তু এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। যেরকম প্রথমেই আমরা আলোচনা করবো যেটাকে নিয়ে সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ যে কোনো মুহূর্তে যে কোনো দেশের ক্ষেত্রে হতে পারে, তাই এটাকে রুখতে হবে। প্রত্যেক দেশের জন্য এটা প্রয়োজনীয় সন্ত্রাসবাদ রোখা। যেরকম এখানে কয়েকটা উদাহরণ নিলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের 9/11 মানে 9/11 হামলা, 9/11 হামলা, এটা আল কায়দার মাধ্যমে ছিল। এবং নাইজেরিয়ার বোকো হারাম, নাইজেরিয়ার বোকো হারাম মহামারী কিন্তু HIV/AIDS যা গোটা বিশ্বকে কিন্তু চলে যাচ্ছে। আর রিসেন্টলি তোমরা সবাই জানো কোভিড-19 সময় কি অবস্থা হয়েছিল, কি সংকট এসেছিল আমাদের দেশের পক্ষে বিদেশের পক্ষে, সবাই তোমরা দেখেছো। তো এটা কিন্তু কোনো একক দেশের জন্য নয়, এটা বৈশ্বিক সকলের জন্য। এটা হচ্ছে বিশ্বব্যাপী সংকট। এটা পরিবেশ, জলবায়ু পরিবর্তন, হঠাৎ হয়ে গেল বন্যা, হঠাৎ হয়ে গেল ঝড়, হঠাৎ হয়ে গেল খরা, হঠাৎ হয়ে গেল ভূমিকম্প, এক নিমিষে সব শেষ। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় জলবায়ুগত পরিবর্তনের কারণে হচ্ছে। এই জন্য কিন্তু ব্রাজিলের রিও ডি জেনিরোতে একটা সম্মেলন হয়েছিল, যার নাম বসুন্ধরা সম্মেলন বা ধরিত্রী সম্মেলন। কত খ্রিস্টাব্দে ছিল? 1991 খ্রিস্টাব্দে। এছাড়াও কিয়োটো প্রোটোকল হয়েছিল, যেটা 1997 এবং 2005-এ। কিয়োটো প্রোটোকল 1997 এবং 2005 মাথায় রাখবেন। এরপরে দারিদ্র ও মানব উন্নয়ন, এক্ষেত্রে অমর্ত্য সেন, বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কথা কিন্তু মাথায় রাখতে হবে। ইনি কি বলেছিলেন? দারিদ্র কিন্তু প্রাকৃতিক নয়, প্রকৃতি কাউকে দরিদ্র করে না, দরিদ্রকে করে মানুষ। অর্থাৎ দারিদ্র প্রাকৃতিক নয়, এটা মানব সৃষ্ট। আর মানব উন্নয়ন ইউএনডিপি এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। এখানে কি মানব উন্নয়নের রিপোর্ট অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করা হয়। তো এই পার্টগুলো তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 পলিটিক্যাল সায়েন্সের তৃতীয় অধ্যায় সমসাময়িক বিশ্বের নিরাপত্তার বিষয়। এই কনসেপ্টগুলো মাথায় রাখলে তোমরা কিন্তু এই অধ্যায় রিলেটেড যে প্রশ্নগুলো আছে, যে সেক্টরে যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো ঠিকঠাক করলে কিন্তু এই অধ্যায় থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর সহজে করতে পারবে। যদি তোমরা কোথাও বুঝতে না পারো, কোনো একটা বিশেষ বিষয়ের উপরে ফোকাস করতে হয়, বিশেষ টপিকের উপর ফোকাস করতে হয়, কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের চাহিদার উপর ভিত্তি করে সেই টাইপের ভিডিও আমি কিন্তু অবশ্যই আনবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যদি এই ভিডিওর অংশকে ফেসবুক বা ইনস্টাগ্রাম রিলসের মাধ্যমে দেখে থাকো, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তারা আমাদের কাছ থেকে অনলাইন বা অফলাইনে নোট নিতে চাও, তারা অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। বা যারা টিউশন করতে চাও তারাও যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। সবাই খুব ভালো থেকো, সুখে থেকো এবং ভিডিওটা ভালো করে দেখো। আশা করি এই অধ্যায়ের কনসেপ্ট তোমরা বুঝতে পারবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি এই ভিডিও দেখো। টাটা, বাই বাই।